বিডিআর হত্যাকাণ্ডের আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ জানান, আগামী 5 কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আগামী 5 দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দিয়েছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তাদের পরিবার এবং শিক্ষার্থীদের একাংশ। সকালে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরু করতে যাচ্ছে সরকার। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 কর্মদিবসের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে কমিশন গঠন না হলে 6ষ্ঠ দিনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। অনেক নাটকীয়তার পর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মর্মাহত একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। বিডিআর হত্যা আসলে কারা করেছিল সেই বিষয়ে সবাই কম বেশি জানেন। তারপর আজকে পুরো ভিডিওটি দেখেন। যদি আপনার মধ্যে চুল পরিমাণ মনুষ্যত্ব থেকে থাকে, আপনার চোখে পানি চলে আসতে বাধ্য হবে। চলেন আগে ভিডিওটি দেখাই। ঠিক রিপোর্ট দেয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইন্টারাকশন দেয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহে তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডিয়ার ইউ আর। জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নিয়ে 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকে আয়না ঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি তিনি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক। আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারেক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের। সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের সেনা সদস্যদের মুক্ত করো, তাদের জীবিত ফেরত দাও। কিন্তু নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্য। 25 ও 26 ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, প্রাপ্ত রিপোর্টসমূহে দেখতে পাওয়া যায় ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি। এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপিও থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পদভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন।
1971 সালের মুক্তিযুদ্ধ সব মিলিয়ে মৃত্যুবরণ করেছিল 51 জন সেনা অফিসার, কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহতেই মৃত্যুবরণ করে 57 জন সেনা অফিসার। ঘটনার এত বছর পরে এসে আপনাদের মনে কি প্রশ্ন আসেনি কেন হয়েছিল এই বিদ্রোহ? কেন বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে সেনা সদস্য পাঠানো হলো না? এই বিদ্রোহে ভারতের ভূমিকা কি ছিল? আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভূমিকাই বা কি ছিল? কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না? সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরও বিডিআররা বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর থেকে কম সুযোগ সুবিধা পেত। মূলত জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয়ে বিডিআরের মধ্যে অসন্তোষ ছিল আগের থেকেই। 24 ফেব্রুয়ারি 2009 পুরো বিডিআর এলাকায় একটি অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার হয়ে যায়। তা হচ্ছে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডাল ভাত কর্মসূচির থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই বেশ কিছু বিডিআর সদস্য এই বিদ্রোহে অংশগ্রহণ করে। পিলখানার দরবার হলে হাজির 2560 জন বিডিআর জওয়ান। সকাল 9টা 5 মিনিট পিলখানা দরবারে হাজির হন বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। 9টা 30-এ বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। এই সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়েন সিপাহী মঈনকে ধরে ফেলে শাকিল আহমেদের আশেপাশে থাকা সেনা কর্মকর্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরদের জওয়ানরা পিলখানার দরবার হলের বাইরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি এবং গোলাগুলি। শুরু হয় পিলখানার ভিতরে বিডিআর বিদ্রোহ। অন্যদিকে দরবার হলের ভিতরে মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার অনুগত সেনারা দরবারের ভিতরে উপস্থিত শান্ত করতে ব্যস্ত। সকাল 9টা 32 মিনিট মেজর জেনারেল শাকিল পরিস্থিতির কথা ফোন দিয়ে জানান তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে। পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9টা 38 মিনিট জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার কাছেও সাহায্য চান। তখনও অসংগঠিত বিদ্রোহী বিডিআর সদস্যরা। দরবার হলের ভিতরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অন্যান্য সেনা অফিসাররা। অন্যদিকে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময় বাড়ার সাথে সাথে 10টা 20 মিনিটেও শাকিল আহমেদ জানতে চায় কেউ কোনো সাহায্য পাঠাচ্ছে কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অন্যদিকে 10টা 40 মিনিটে অস্ত্র হাতে দরবার হলের ভিতরে প্রবেশ করে খুনিরা। তারা গালাগালি করতে থাকে সেনা অফিসারদের, তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে, অফিসারদের ব্যাজ খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে। 10টা 42 মিনিটে খুনিরা একদম কাছ থেকে মেজর জেনারেল শাকিল আহমেদ আর তার অনুগত সেনা অফিসারদের গুলি করে হত্যা করে। শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কোনো যুদ্ধক্ষেত্র নয় কিংবা কোনো দুর্গম এলাকা নয়, স্বয়ং রাজধানীতে দিনের আলোতে প্রকাশ্যে একের পর এক কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার পদবীর বড় বড় সেনা অফিসারদের রক্তে ভিজে যেতে থাকে পিলখানার মাঠ। বিদ্রোহীদের কেউ কেউ সে সময় মিডিয়ার সামনে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে খুনিদের হাত থেকে নিজেদের সহকর্মীদের উদ্ধার করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাইরে সকাল 10টার মধ্যে পৌঁছে যায় 5 শতাধিক সেনা কর্মকর্তা, পৌঁছে যায় র্যাব সদস্যরাও। আকাশপথে হেলিকপ্টার ও বিমানও প্রস্তুত হয়ে যায় আটকে পড়া সেনা অফিসারদের হেফাজত করার জন্য। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকলেও সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী থেকে তাদেরকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। কোনো এক অজানা রহস্যে তাদের পাল্টা হামলা করার অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে, কি সেই রহস্য? এর রহস্য সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের বক্তব্য এবং ভারতের বিখ্যাত লেখক অবিনাশ পালিওয়ালের লেখা বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট আ নিউ জার্নি বইতে দেওয়া আছে। সেনাপ্রধান মঈন আহমেদ জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি দেখতে পান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে নিয়ে হাসি মুখে চা পান করছেন। অবিনাশ পালিওয়ালের লেখা বই থেকে জানা যায় তৎকালীন সেনাপ্রধানকে ভারত হুমকি দিয়েছিল যাতে তারা বিডিআর বিদ্রোহে কোনো প্রকার সেনা অভিযান না চালায়। এতে করে শেখ হাসিনার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত। সেই বইতে আরও উল্লেখ আছে, ভারতের কলাইকুণ্ডার পাশাপাশি জয়হাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা ছিল। নির্দেশ এলেই ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করত। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতো। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনারা নেত্র নিউজের আর্টিকেল পড়তে পারেন। মূলত ভারতের এই হুমকির জন্যই জেনারেল মঈন আহমেদ অনেকটা অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন এবং ভিতরে অবস্থিত সেনা অফিসারদের উদ্ধারের জন্য কোনো প্রকার সেনা অভিযান চালাননি।
অন্যদিকে বেলা 11টায় শেখ হাসিনা এবং অন্যান্য মন্ত্রীরা মিলে সিদ্ধান্ত নেয় বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা হবে। বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আজমকে পাঠানো হয় বিদ্রোহীদের সাথে কথাবার্তা বলার জন্য। বেলা 3টার দিকে অফিসার তাওহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দলের সাথে আলোচনা শুরু হয়। হোটেল শেরাটন থেকে বিদ্রোহীদের জন্য খাওয়া আনা হয়। সিদ্ধান্ত হয় তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে এবং বিডিআরের সুযোগ সুবিধা বাড়ানো হবে। অথচ আওয়ামী লীগ প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী একবারও জানতে চাননি ভিতরে আটকা পড়া সেনা অফিসারদের কি খবর, তাদের পরিস্থিতি কি। এখন রাতে পিলখানায় গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের আইজি নূর মোহাম্মদ। তারা কিছু বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে আসলেও ভিতরে সেনা অফিসারদের পরিবারকে উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থাই নেননি। কথিত আছে ওই রাতে নানক, তাপস, আজমের প্রত্যক্ষ সহযোগিতায় বেশ কিছু খুনি বিডিআর সদস্য পিলখানা থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। এ কথাটা কতটা সত্য নাকি বানোয়াট সে সম্পর্কে আজও নিশ্চিত হওয়া যায়নি। সে যাই হোক, 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর একের পর এক গণকবর উদ্ধার হতে থাকে। কোনো সেনা অফিসারদের মরদেহ পড়ে থাকে নর্দমা ড্রেনে। এসব সেনা অফিসারদের পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে বাংলার আকাশ ও বাতাস। ঠিক তার কয়দিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টনমেন্ট যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইখানে সব সেনা কর্মকর্তারা শেখ হাসিনাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল। কেন শেখ হাসিনা পিলখানায় আটক হওয়া অফিসারদের উদ্ধার করার জন্য কোনো প্রকার ব্যবস্থা নিল না, এই ধরনের প্রশ্ন করেছিল। তাদের প্রত্যেককে কয়েক মাস পর সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়, কাউকে তো গ্রেপ্তারও করা হয়। এই 26 তারিখে আপনি জানাই এটা মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছেন। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলেনি তো, এটা এরকম না। 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। অন্যদিকে নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের অধীনে সামরিক তদন্ত কমিটি আর আনিসুল জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিটি। অদ্ভুত বিষয় হচ্ছে এই দুই তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে প্রকাশ করা হয়নি। কি কারণে তদন্ত রিপোর্ট দুটি আলোর মুখ দেখেনি তা আজও রহস্য। অন্যদিকে আওয়ামী লীগ পক্ষের এসপি বলে পরিচিত আব্দুল কাহার আকন্দের অধীনেও একটি তদন্ত করা হয়। ওইখানে একটা মজার বিষয় বলি, আব্দুল কাহার আকন্দই আওয়ামী লীগ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে থাকে। 21 আগস্ট গ্রেনেড হামলা, শেখ মুজিবের হত্যাকাণ্ড, পিলখানা বিদ্রোহ এ সকল বিষয়ই তদন্ত করেছিল আব্দুল কাহার আকন্দ এবং যথারীতি সকল তদন্ত রিপোর্টে সে বিএনপি এবং প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর সকল দোষ চাপিয়ে দেয়। বিডিআর বিদ্রোহ পুরো ভিডিও ক্লিপে দেখলেন এবং এই স্বৈরাচার মানে কি বললে জয় যে আর কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি যদি বলতে পারতাম এমন কোনো কথা, ও যে কত মায়ের বুক খালি করছে সেটা উপরওয়ালা জানে, মানে মানে মানুষ জানে না ভাই, আসলেই জানে না। বাংলাদেশে ওর সাথের মানুষগুলো কিন্তু জানে না। তো যাই ভাই, এ বিষয়ে কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন এই অনুরোধ করতেছে। আর যারা ভিডিওর হত্যা করছে তাদের ফাঁসি যে আমরা এই জমিনের মধ্যে। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবার বিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন?
ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিসসালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।